নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর সুদীপ্ত, প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো আমরা, ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন, এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় দুর্ঘটনা, টেক অফের সময় ভেঙে পড়ে বিমানটি, এমনটাই জানা যাচ্ছে। নেপালে আবারও বিমান দুর্ঘটনা, সম্প্রতি নেপালে বিমান দুর্ঘটনা হয় এবং তারপর আবারও এই দুর্ঘটনার খবর উঠে আসছে, যেখানে 19 জন ছিলেন বিমানে, এমনটাই জানা যাচ্ছে। এই 19 জনকে নিয়ে বিমানটি উঠছিল এবং টেক অফের সময় এই বিমানের দুর্ঘটনা ঘটে, এমনটাই জানা যাচ্ছে। একদমই সুদীপ্ত, যেমনটা বোঝাই যাচ্ছে যে ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময়ই কিন্তু এই দুর্ঘটনা এবং টেক অফের সময়ই ভেঙে পড়ে এই বিমানটি, এমনটাই জানা যাচ্ছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে সম্প্রতি কিন্তু নেপালে বিমান দুর্ঘটনার সাক্ষী আমরা দেখেছিলাম, সেই ঘটনার কথা জেনেছিলাম এবং তার পরবর্তীতেই দেখতে পাচ্ছেন আপনারা যেই ছবি, একেবারে টেক অফের সময় দুর্ঘটনা, টেক অফের সময় ভেঙে পড়ে সেই বিমান। এই বিমানে 19 জন যাত্রী ছিলেন বলে খবর, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই 19 জনের এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, সেদিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, টেক অফের সময় এই বিমানের দুর্ঘটনা ঘটে। 19 জন যাত্রী ছিলেন সেখানে, বিমান কর্মী সহ সেখানে আরও কয়েকজন ছিলেন এবং যাত্রীদের নিয়ে মোট 19 জন এই বিমানে ছিলেন। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, নেপালে বিমান দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি উঠে আসছে নেপাল থেকে সরাসরি। বুধবার সূর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিমানবন্দর থেকে টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই যে বিমান, সেখানে 19 জন যাত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের ঠিক কি অবস্থা তা সে সম্পর্কে কিছু জানা যায়নি। আপনাদের জানিয়ে রাখি আবারও, এই যে বিমান, তা ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে এবং টেক অফের সময় একেবারে ভেঙে পড়ে সেই বিমানটি। দেখতে পাচ্ছেন সেই ছবি, দুর্ঘটনার সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আগুন ধরে যায় বিমানটিতে এবং এই মুহূর্তে বিপুল পরিমাণ সেনাবাহিনী তারা কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চারিদিকে সাধারণ মানুষেরও ভিড় রয়েছে, সেই সঙ্গে উদ্ধার কাজ চলছে, উদ্ধারকারীদের ভিড়, এবং একই দিকে সেনাবাহিনীরাও তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এবং এই মুহূর্তে নেপালে বিমান দুর্ঘটনার ছবি কিন্তু উঠে আসছে। এর আগেও সম্প্রতি বিমান দুর্ঘটনার খবর উঠে এসেছিল নেপাল থেকে, এবং আবারও কিন্তু নেপালে বিমান দুর্ঘটনা। সূর্য এয়ারলাইন্সের একটি বিমান, যেখানে কাঠমান্ডু বিমানবন্দর থেকে টেক অফের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত 19 জন যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আমাদের জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে যে ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে, এমনটাই জানা গেছে। এবং টেক অফের সময় ভেঙে পড়ে এই বিমান। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, যে সেখানে কিন্তু উদ্ধারকারী দল ইতিমধ্যেই পৌঁছেছে, উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে সেই বিমান যাত্রীদের। সেই বিমানে ছিলেন 19 জন, এমনটাই জানা যাচ্ছে। বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন। এখনো পর্যন্ত তাদের ঠিক কি অবস্থা সে সম্পর্কে জানা যায়নি, যদিও অনুমান করা হচ্ছে যে তাদের সকলেরই মৃত্যু হয়েছে, যদিও এখনো পর্যন্ত ঠিক কি অবস্থা তাদের তা জানা যায়নি। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল এই বিমানটি, এমনটাই জানা গেছে। নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যাত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। টেক অফের সময় এই দুর্ঘটনাটি ঘটে। কর্মীসহ অন্তত 19 জন ছিল এই বিমানটিতে, এমনটাই খবর। এবং তাদের অবস্থা এখন ঠিক কীরকম রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই খবর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, নেপালে বিমান দুর্ঘটনা, যাত্রীবাহী একটি বিমান, সেখানে টেক অফের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। অভিক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে, যে ফের আরো একবার নেপালে বিমান দুর্ঘটনার ঘটনা, এবং যেমনটা জানা যাচ্ছে যে সূর্য এয়ারলাইন্সের একটা বিমান, সেটা এই ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফ করছিল। আর সেই টেক অফের সময় কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। হঠাৎ করেই টেক অফের সময় ভেঙে পড়েছিল এই বিমানটা। আর যেটা জানা যাচ্ছে যে এই বিমানের মধ্যে কিন্তু 19 জন যাত্রী ছিল, এবং এখনো পর্যন্ত খবর যে টেক অফ করে যখন ভেঙে পড়ে বিমানটা, 19 জনের যাত্রীরই মৃত্যু হয়েছে এই ঘটনাতে। এবং ইতিমধ্যেই উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছেছে। উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে। এই যে 19 জন যাত্রী যাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তবে কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটলো, কোথায় গাফিলতি ছিল, সেক্ষেত্রে বিমানের কোনো ত্রুটি ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে।
স্পষ্টভাবে এখনো সেই খবর পাওয়া যায়নি এবং কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল, কাঠমান্ডু বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা ঘটে। স্বর্ণালী, একদমই। সেক্ষেত্রে অভিক, তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক কারণ এর জানা যায়নি, কিন্তু এখনো পর্যন্ত যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্যের কি গতি প্রকৃতি? তো উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যে উদ্ধারকারী দল তারা সেখানে গিয়ে পৌঁছেছে এবং যে বিমান দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত ভয়াবহ বিমান দুর্ঘটনা। 19 জন যাত্রী ছিল বিমানটাতে, কর্মীও ছিল এবং সেই কর্মী সহ অন্তত 19 জন যাত্রী, তাদের প্রত্যেকেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। যে দুর্ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে উদ্ধারকারী দল। তারা যতটা তৎপরতার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয় সেই উদ্ধার কাজ কিন্তু তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে এই 19 জন যাত্রী, তাদের এখনো পর্যন্ত সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে 19 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অভিক, এখনো পর্যন্ত কি তুমি যেমনটা জানাচ্ছ যে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা জানা যায়নি, কিন্তু বিমান কর্তৃপক্ষ সূত্রে কি তাদের কি কোনো প্রতিক্রিয়া মিলেছে এই ঘটনা সম্পর্কে? না, দেখো, যে এয়ারলাইন্সের এই বিমান, অর্থাৎ সূর্য এয়ারলাইন, সেই সূর্য এয়ারলাইন্সের এই বিমান এটা, এবং এখনো পর্যন্ত এই যে বিমান কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে কোনো রকম কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি, কোনো বিবৃতি তাদের তরফ থেকে দেওয়া হয়নি। সমস্ত বিষয়টাই একটা তদন্ত সাপেক্ষ বিষয় যে কিভাবে এই বিমানের দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কোনো রকম কি গাফিলতি ছিল, টেক অফের সময় এই কেন আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, সেক্ষেত্রে যদি ত্রুটি থাকতো সেই ত্রুটি আগে থেকে কেন নজরে এলো না, সেই সমস্ত বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু সূর্য এয়ারলাইন্সের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। স্বর্ণালী, অভিক, একেবারে মর্মান্তিক এই নেপালে আবারও যে বিমান দুর্ঘটনা, সেক্ষেত্রে তুমি যেমনটা জানালে আমাদের দর্শকদের, যে উদ্ধারকারী দল তারা কিন্তু এখনো পর্যন্ত সেই 19 জন যাত্রীকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। তবুও এখনো পর্যন্ত তারা কি মনে করছেন যে ওই 19 জন যাত্রী, তাদের কি প্রত্যেকেরই মৃত্যু হয়েছে নাকি তাদেরও মধ্যে কারোর বাঁচার সম্ভাবনা রয়েছে? অভিক, দেখো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই বিমানটা টেক অফ করার পর যখন ভেঙে পড়ে, তারপরেই কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বিমানটায়। বিমানে যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে, এবং সম্পূর্ণ বিমানটাই ভস্মীভূত হয়ে গেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ক্রু ছিল এবং পাশাপাশি 19 জন যাত্রী ছিল। যে ভয়াবহতা, সেই ঘটনা দেখে কিন্তু 19 জন যাত্রী এবং ক্রু, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ যে ভয়াবহ ছবি ধরা পড়ছে, যে বিমান ভেঙে পড়ার পর যেভাবে আগুন লেগেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে বিমানটা, সেক্ষেত্রে কারোরই বাঁচার সম্ভাবনা নয় এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। একদমই। ধন্যবাদ তোমায় অভিক। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। আপনাদের জানিয়ে রাখি, যেই খবর আপনারা দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভির পর্দায়, ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যাত্রী ও বিমান কর্মী সহ এই বিমানে ছিলেন 19 জন যাত্রী এবং তাদের প্রত্যেকেরই মৃত্যু হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। কারণ টেক অফের সময়ে এই বিমান দুর্ঘটনা যেহেতু ঘটেছে, তাই এত ব্যাপক এই দুর্ঘটনার যে রয়েছে, এবং এই দুর্ঘটনার ফলে এই 19 জনকে বাঁচানো সম্ভব কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে সেনাবাহিনী। এবং সেই সঙ্গে এই ঘটনাতে এই 19 জনেরই, অর্থাৎ এই যাত্রী এবং ক্রু সহ এই 19 জনেরই যে মৃত্যু হতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে। যদিও এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে, বিপুল সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদমই সুদীপ্ত, এবং যেমনটা তুমি জানাচ্ছিলে সুদীপ্ত, যে নেপালে কিন্তু পর বিমান দুর্ঘটনা যে ছবির সামনে আসছে, আমরা দেখেছি চলতি যে মাস সেখানেও কিন্তু এই যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনা হয়েছে নেপালে। এবং যে বিমান দুর্ঘটনার খবর আপনাদের সামনে রাখছি আমরা, সেই যে বিমান দুর্ঘটনা ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় এই দুর্ঘটনা, এবং টেক অফের সময় আচমকাই ভেঙে পড়ে এই বিমান। যদিও এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই দুর্ঘটনা, হঠাৎ করে কিভাবেই বা টেক অফের সময় বিমান ভেঙে পড়ে তা জানা যায়নি। অবশ্যই তার তদন্ত সাপেক্ষ, এবং এখনো পর্যন্ত এই যে বিমানে 19 জন যাত্রী ছিলেন বিমান কর্মী সহ, তাদের উদ্ধার কাজ জারি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে টেক অফের সময় এই বিমান ভেঙে যায় বলে খবর, এবং এই বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছিল। নেপালে ফের বিমান দুর্ঘটনা, এবং এই ঘটনায় যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন 19 জন এবং তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একবার বিমানের ভেঙে পড়া সেই ছবি, যেখানে বিমানটি ভেঙে পড়েছে এবং একেবারে আগুন লেগে গিয়েছে, পুড়ে গিয়েছে সেই বিমানটি। সেই ছবিও কিন্তু আপনাদের দেখাচ্ছি, যেখানে সেনাবাহিনী এবং উদ্ধারকারীরা
সরাসরি তারা কিন্তু উদ্ধার কাজে রয়েছেন। এই মুহূর্তে উদ্ধার করার কাজ তারা চালিয়ে যাচ্ছেন, তৎপরতার সঙ্গে চলছে সেই উদ্ধার কাজ। আপনারা এই ছবি দেখাচ্ছি। ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেঙে গিয়েছে সেই বিমানটি এবং টেক অফের সময় কিন্তু সেই বিমানটি ভেঙে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। এবং এই বিমানে বিমান কর্মী সহ ছিলেন 19 জন যাত্রী এবং তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আপাতত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। 2018 সালে কোচবিহারের দাড়িভিট কাণ্ডে যে স্কুলের যে শিক্ষক নিয়োগ মামলা চলে সেখানে এনআইএ তদন্ত বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একদমই সুদীপ্ত। এবং রাজ্যের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আবেদন ফেরালো এবং মৃতদের পরিবার সেই এবং ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশের উপর স্থগিতাদেশ কিন্তু হাইকোর্টের। তদন্ত করে অগ্রগতির রিপোর্ট দিতে হবে তদন্তকারী সংস্থাকে, এমনটাই কিন্তু আজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে। এবং বোঝাই যাচ্ছে সুদীপ্ত যে এবার কিন্তু এই যে দাড়িভিট কাণ্ড, সেই দাড়িভিট কাণ্ডেই কিন্তু এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তই বহাল রাখলো হাইকোর্ট। একদমই তাই, দাড়িভিট কাণ্ডে যে এনআইএ তদন্তই কিন্তু বহাল রেখেছে হাইকোর্ট। 2018 সালে এই দাড়িভিটের একটি স্কুলের শিক্ষক নিয়োগ মামলাকে কেন্দ্র করে এনআইএ তদন্ত কথা বলা হয় এবং এই এনআইএ তদন্ত বহাল রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনটাই জানা যাচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে এই এনআইএ তদন্ত বহাল রাখার কথাই বলা হয়েছে। রাজ্যের যে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আবেদন ফেরাল এবং এই মুহূর্তে এই খবরের দিকে আমাদের নজর রয়েছে। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট এবং 2018 সালে দাড়িভিট স্কুলের নিয়োগ মামলা, সেই নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু এবার এনআইএ তদন্ত বহাল রাখলো হাইকোর্ট। আমরা কথা বলবো আর বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এবার দাড়িভিট কাণ্ডে ঠিক কি পর্যবেক্ষণ হাইকোর্টের? 2018 সালে দাড়িভিটের একটি বিদ্যালয় শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে যে গুলি চালনার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 2 জন ছাত্রের মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেখানে দাবি হয়েছিল ওই ঘটনার এনআইএ তদন্ত করা হোক এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সেখানে মৃতের পরিবার করেছিলেন, তিনি 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন এবং মানসা এনআইএ তদন্ত এবং ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন। তবে সেখানে বিচারপতি মানসা তার ছিলেন ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হবে তা সেই বিষয়টি নির্ধারিত করবে রাজ্যের মুখ্য সচিব, তা বিবেচনা করবে। এরপরে এই রায়কে এনআইএ তদন্ত এবং ক্ষতিপূরণের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। আজ সেই মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওই মৃতের পরিবারকে দেওয়া হলে তারা সেই ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে, তারা নিতে অস্বীকার করেছে এবং পাশাপাশি এনআইএ তদন্তের নির্দেশকে খারিজের আবেদন জানানো হয়। কিন্তু প্রধান বিচারপতি এনআইএ তদন্তের রায়কে বহাল রেখেছেন এবং নভেম্বর মাসে পরবর্তী শুনানির দিন এনআইএকে একটি রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টি প্রধান বিচারপতির মন্তব্য যে মৃতের পরিবারের যে 20 লক্ষ টাকা দাবি করছে, আদালতের মনে হচ্ছে এর পেছনে কোনো তৃতীয় শক্তি কাজ করছে, তাই এই ক্ষতিপূরণের বিষয়ক মামলাটি তার বিশেষভাবে শোনা প্রয়োজন। সেই কারণের জন্যই আদালত একক বেঞ্চের যে ক্ষতিপূরণের রায়, সেই রায়ের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন এবং প্রত্যেক পক্ষকে হলফনামার নির্দেশ দিয়েছেন আগামী নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ তোমায় পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরো বারোই সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ক্রমশ দামি হচ্ছে আলু। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত।
খুচরো এবং পাইকারি বাজারে আলুর আকাল, বাঁকুড়ায় আলুর দামে হাফ সেঞ্চুরি এবং আজ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠকের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, তার সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই বৈঠক থেকে বেরোতে পারে সমাধান সূত্র কি, এমনটাই মনে করা হচ্ছে যে এই বৈঠকের পর কি কোনো সমাধান আসতে পারে। একেবারেই সুদীপ্ত, ক্রমশই কিন্তু দাম বাড়ছে আলুর এবং আলু ব্যবসায়ীরা যে কর্মবিরতি ডাক দিয়েছিলেন সেই কর্মবিরতি কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পার করেছে এই আলুর যে দাম এবং আজ কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কিন্তু একটি বৈঠক রয়েছে, বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং সেই যে বৈঠক সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে সকলে, কারণ সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র কি বেরোবে সেই দিকেই কিন্তু নজর থাকবে আমাদের। একদমই তাই, ক্রমশ দামি হচ্ছে আলু এবং আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত। খুচরো এবং পাইকারি বাজারে আলুর আকাল, বাঁকুড়ায় আলুর দামে হাফ সেঞ্চুরি। আজ মন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠকের সম্ভাবনা, সেই বৈঠকে কি সমাধান বেরোতে পারে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন উঠছে যে এই বৈঠকের পর কি কোনো সমাধান বেরোবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরামবাগ থেকে সরাসরি রয়েছেন দীপাঞ্জন রায়, আমরা কথা বলবো তার সঙ্গে। তবে আপনাদের যে খবর আমরা জানাচ্ছি যে ক্রমশই কিন্তু দামি হচ্ছে আলুর যে দামটা এবং আজই যে ব্যবসায়ী সমিতির সঙ্গে মন্ত্রী বেচারাম মান্নার যে বৈঠকের কথা জানা যাচ্ছে, সেই বৈঠকে কি এই যে আলুর দাম বেড়ে যাচ্ছে রীতিমতো সেই সমাধানের যে সমস্যা, সেই সমাধানের কোনো সুরাহা বেরোয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের এবং সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আরামবাগ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কি মনে হচ্ছে এই মুহূর্তে একেবারে আরামবাগে? আমি জানতে চাইবো যে আলুর এখনো পর্যন্ত ঠিক কি দাম জানা যাচ্ছে এবং তার পাশাপাশি আজ যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কি সত্যি এর কোনো সমাধান সূত্র মিলবে, কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে বলে রাখি, আরামবাগে যে আলুর দাম ছিল 25 থেকে 30 টাকার মধ্যে, সেই আলুর দাম বর্তমানে দাঁড়িয়েছে 35 থেকে 40 টাকা এবং প্যাকেট যেটা প্রতি প্যাকেট ছিল 1350 টাকা, সেটা এখন বর্তমানে 1500 টাকা দাঁড়িয়েছে। তো বলা যেতে পারে মধ্যবিত্ত থেকে গরিব মানুষের পাতে আর আলু পড়ছে না, কারণ এই যে বর্তমান যা আলুর পরিস্থিতি, হিমঘরগুলি বন্ধ থাকার জন্য আলুর পরিস্থিতি এতই টান, মার্কেটে এত আলুর টান হয়েছে যে মানুষ আর আলু পাচ্ছে না। দীর্ঘদিন ধরে যদি এই হিমঘরগুলি বন্ধ রাখে তাহলে গরিব মানুষ আর আলু কিনতে পারবে না বলে জানিয়েছে। একদমই, সেক্ষেত্রে দীপাঞ্জন এই যে আলুর দাম দিন প্রতিদিন কিন্তু বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতা তারা কি বলছে এ বিষয়ে? সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলতে চাইছে যে এই রকম যদি দীর্ঘদিন চলতে থাকে আলুর যা দাম, সেই দাম যদি না পড়ে তো গরিব মানুষের পাতে আলু আর পড়বে না। এবং আজকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সেই আলু ব্যবসায়ী সমিতি বা হিমঘর কোল্ড স্টোরেজ যে মালিকরা রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের সঙ্গে আজকে বসে এই যে সমস্যা চলছে এই সমস্যা মেটানোর কথা বলেছে। যদিও অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকার যদি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি সদ্ভাব না দেখায় তাহলে তারা দীর্ঘদিন ধরে এই কর্মবিরতি তারা চালিয়ে যাবে। একদমই তাই, অবশ্যই দীপাঞ্জন আমাদের সেদিকে নজর থাকবে। আজ যে বৈঠক রয়েছে ব্যবসায়ী যে সমিতি রয়েছে তার সঙ্গে যে মন্ত্রীর যে বৈঠক রয়েছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দীপাঞ্জন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা ছিলাম যে আলুর দামের বৃদ্ধি এবং অন্যদিকে যে একাধিকভাবে যে রপ্তানির ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন সীমানায় আলু ব্যবসায়ীদের বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে, তার কারণেই প্রগতিশীল আলু ব্যবসায়ীরা তারা যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতির ডাক দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য যে বিরতির ডাক দিয়েছেন এবং তার ফলে কিন্তু বাজারে যে আলুর যে যোগান, তাতে কিন্তু সেই যোগানে কিন্তু কমতি পড়েছে তা কিন্তু জানা যাচ্ছে এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে একদিকে।
একদমই সুদীপ্ত, এবং অবশ্যই সেই কারণেই কিন্তু ক্রমশই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে এবং যার জন্য রীতিমতো নাকাল হতে হচ্ছে যারা ক্রেতা রয়েছেন তাদের। এবং সেই যে সমস্যা, সেই সমস্যার সমাধানের কিন্তু চেষ্টায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু আজ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে এই যে আলু ব্যবসায়ীদের বৈঠক রয়েছে, অবশ্যই সেই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর আছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ক্রমশ দামি হচ্ছে আলু এবং আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত। প্রথমে এই বাঁকুড়ার যে প্রগতিশীল আলু ব্যবসায়ী তারাই এই কর্মবিরতির ডাক দিয়েছিল। এই মুহূর্তে পরিস্থিতি কি? অন্যদিকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে তাদের বৈঠক রয়েছে, সমাধান কোনো কি বেরোতে পারে? কি বলছেন প্রগতিশীল আলু ব্যবসায়ীরা? একেবারে সুদীপ্ত, আজকের যে গুরুত্বপূর্ণ বৈঠক যেটি হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেই বৈঠকে যেমন আলু ব্যবসায়ী সমিতি উপস্থিত থাকবেন তেমনই উপস্থিত থাকবেন হিমঘর কর্তৃপক্ষ। এবং আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অত্যন্ত রাজ্যের আলুর যে ভবিষ্যতের কথা বিষয়টা কিন্তু রয়েছে এর মধ্যে। কিন্তু এই যে বিগত কয়েকদিন ধরে যে আন্দোলন কর্মবিরতি, তার জেরে আজ থেকে কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন যে বাজারগুলি রয়েছে তাতে কিন্তু একটা বড়সড় প্রভাব পড়েছে। আলুর যোগান নেই এবং যদি বা যোগান রয়েছে তা কিন্তু 50 টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে। বিষ্ণুপুর শহরের চকবাজারে সকালে দেখা গিয়েছে 50 টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে। কিন্তু আরেকটা যেটা বিষয় জানিয়ে রাখি যে সুফল বাংলা স্টল রয়েছে, সেখানে কিন্তু 27 টাকা কেজি ধরে আলু বিক্রি করা হচ্ছে, তবে সেখানে 2 কেজির বেশি আলু কিন্তু পাচ্ছেন না ক্রেতারা। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা কঠিন একটা অবস্থা, এই অবস্থার জট কাটাতেই মূলত আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক যেটি হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে। এবং পাশাপাশি জেলা প্রশাসনের সাথেও একটি বৈঠক রয়েছে বাঁকুড়াতে। সেই বৈঠকে কিন্তু জেলার আলু ব্যবসায়ী সমিতিরা সেখানে হাজির থাকবেন। তাহলে বিকেল 3টের সময় যে বৈঠক, সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়ে আসবে এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। কিন্তু এই বিগত কয়েকদিনের যে আন্দোলন কর্মবিরতির যে জের, তার জের কিন্তু হাফ সেঞ্চুরি হলো আলুর দাম। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আলুর দাম বাড়ানোর জন্যই এই ধরনের একটা কর্মবিরতি? যদিও আলু ব্যবসায়ী সমিতি বিষয়টাকে উড়িয়ে দিয়েছেন। আলু ব্যবসায়ী সমিতির যেটা বক্তব্য, তাদের যেটা দাবি ছিল যে তাদের বিভিন্ন প্রান্তে রপ্তানির যে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশি জুলুম চলছে, তার প্রতিবাদেই মূলত তাদের এই কর্মবিরতি। গতকালও ব্যবসায়ী সমিতি একটি বৈঠক করে জয়পুরের একটি হোটেলে, সেই বৈঠকেও কিন্তু তাদের কর্মবিরতি তারা অব্যাহত রাখেন। এবং আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা, সমাধান সূত্র বের হয় কিনা, এটা অবশ্যই একটা প্রশ্নের মুখে। তবে মনে করা হচ্ছে যে আজকের যে বৈঠক, সেই বৈঠক থেকে একটা ফল বেরিয়ে আসবে এবং আলুর যে বাজারে যে যোগান, সেই যোগান হয়তো মিটতে পারে এই বৈঠক থেকে যদি সমাধান সূত্র বের হয়ে থাকে। এবং আলুর দাম, যেখানে শনিবার দিনে আলুর দাম ছিল 30 টাকার মধ্যে, আজকে কিন্তু আলুর দাম 50 টাকা। স্বাভাবিকভাবে অন্যান্য সবজি যেমন দাম একদম অগ্নিমূল্য বাজার, আজকে কিন্তু আলুতে হাত দিতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। তাই ক্রেতারা যেটা বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র উপায় হচ্ছে সমাধান সূত্র বের করে বিষয়টাকে মিটিয়ে নেওয়া। তাহলে হয়তো সাধারণ মানুষের সুবিধা হবে, কারণ সাধারণ মানুষকে আজকে বিভিন্ন ক্ষেত্রে যারা সুফল বাংলা হয়তো যেতে পারছেন না বা যারা বেশি আলু কিনতে চাইছেন তারা কিন্তু সুফল বাংলা থেকে পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বাজার থেকে যাতে ন্যায্য মূল্যে আলু পাওয়া যায়, একটা নির্দিষ্ট মূল্যে যাতে আলু পাওয়া যায়, সেই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত সরকারের। গতকালই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বৈঠক করে বিষয়টাকে মিটিয়ে নেওয়া। রাজ্যের কৃষি বিপণন দপ্তর বেচারাম মান্নাকে নির্দেশ দিয়েছেন। সেই বৈঠক আজকে কতটা ফলপ্রসূ হয়, কতটা সমাধান হয় বা আদৌ এই সমস্যার সমাধান হয় কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। একদমই তাই। একদিকে আলুর দাম বৃদ্ধি এবং অন্যদিকে এই যে আলু ব্যবসায়ী অর্থাৎ প্রগতিশীল আলু ব্যবসায়ী, তার সঙ্গে মন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে কি উঠে আসে, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা, সেদিকেই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ স্বরূপ তোমাকে। আর ক্রেতা বিক্রেতা তারা কি বলছেন শোনাবো। আলুর ক্রাইসিস হয়ে আছে এবং গত সোমবার থেকেই আমরা কেউ আলু পাচ্ছি না। আমরা যে সামান্য এখানে চকবাজারে যে সামান্য ব্যবসাদার আছি, যে কজন, কোনো আলুর জোগান নেই। এখানে যে মন্ডল কোল্ড স্টোর আছে সেটি বন্ধ এবং সমস্ত বিষ্ণুপুরের এখানে আলু ব্যবসায়ীরা মন্ডল কোল্ড স্টোরের উপরেই ডিপেন্ডেবল। তো যতদিন না স্টোর খুলবে ততদিন আমরা আলু পাবো না এবং তার জন্য সাধারণ মানুষও বঞ্চিত হবে। এবং এটা যত সত্বর সরকার এটার ব্যবস্থা নেয়, তত তাড়াতাড়ি এটা সাধারণ মানুষের পক্ষে ভালো। আলু তো পাচ্ছি না, আলু তো নাই। আমার তো আজকে আলু লাগাবার কথা ছিল, আলু দিতে পারলো না। অসুবিধা বটে, কালকে আমার তো দোকান আছে, কি করে যে করবো সেটা চিন্তা লাগছে আমার। দুদিন আগে 35 টাকা কিনেছিলাম, ভালো আলু, আজকে 50।
সমস্যায় পুরোটাই সমস্যায় পড়ছি। আলুর দাম ক্রমশই বাড়ছে এবং আলু সংকট নিয়ে কিন্তু এবার নবান্নের নয়া নির্দেশ, হিমঘর থেকে আলু বের করতে হবে, কোনোভাবেই বাজারে যাতে আলু সংকট তৈরি না হয় সেই মতোই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের। নবান্নের পক্ষ থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মুখ্য সচিবের, বাজারের আলু সরবরাহ করতে হবে, হিমঘর থেকে আলু বের করতে হবে, প্রয়োজনে হিমঘরে যান, আলু বের করে আনুন, আলুর যোগান সচল রাখতে হবে বাজারে। জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের, যে সেখানে যেমনটা বলা হয়েছে এই নির্দেশিকায় যে বাজারে আলু সরবরাহ করতে হবে, প্রয়োজনে হিমঘরে যান এবং আলু বের করে আনুন, আলুর যোগান সচল রাখতে হবে বাজারে, এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। এবং নবান্নের পক্ষ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো সুদীপ্ত যে গতকালই মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন এবং সেই বিষয়ে আজ কিন্তু বৈঠক হওয়ার যে সম্ভাবনা রয়েছে রাজ্যের মন্ত্রীর সঙ্গে, এই যে আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের, এবং সেই বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেখানেও কিন্তু আমাদের নজর থাকবে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে, নবান্নের পক্ষ থেকে জেলা শাসকদের বলা হয়েছে যে হিমঘর থেকে আলু বের করে আনতে হবে আলুর যোগান দেওয়ার জন্য। আরো বিস্তারিত জানবো তোমার থেকে, ঠিক কি বলা হয়েছে? ইতিমধ্যে নির্দেশিকা দেওয়া হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সব জায়গায় কিন্তু চরমভাবে যাতে আলু নিয়ে কোনো জায়গায় কোন রকম কোনো গাফিলতি না হয় এবং আলু নিয়ে যাতে সকলকেই নামতে বলেছিলেন, এমনকি বিধায়কদেরকেও তিনি নির্দেশ দিয়েছিলেন। আজ কিন্তু নবান্ন থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেক জেলা শাসককে, এবং সেখানে প্রত্যেক জেলা শাসককে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা যেন নিজেরা হিমঘর ভিজিট করে, হিমঘরে যদি আলু থাকে সেই আলু বের করে বাজারের যোগান যাতে কোনো রকম ভাবেই কম না হয় এবং বাজারে যাতে সব রকম ভাবে আলুর চাহিদা যে রয়েছে সেইটার সাথে যেন ডিমান্ড এবং সাপ্লাই যেন ঠিক থাকে সেই দিকে নজর দিতে হবে। এই মর্মেই কিন্তু জেলা শাসকদের নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে এর জন্য যদি দরকার পড়ে প্রত্যেকটা হিমঘরে কিন্তু তারা যেতে বলেছেন, দরকার পড়লে রেড করতে বলেছেন, কেন সেখানে আলু রয়েছে, কি অবস্থায় রয়েছে, এই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে বলা হয়েছে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ দীপ্তিমান, তোমাকে আমাদের সঙ্গে ছিল আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। স্বর্ণালী, আমরা আলুর যে যোগান, সেই যোগানের যে খবর, সেখানে আমরা জেলার খবর দেখাচ্ছিলাম, বাঁকুড়ার খবর দেখিয়েছিলাম, আরামবাগের খবর দেখিয়েছিলাম, তবে শুধু জেলা নয়, কলকাতাতেও কিন্তু একইভাবে আলুর চড়া দাম। মানিকতলায় কিলো প্রতি আলুর দাম 38 টাকা। দামি আলু কিনতে নাজেহাল মধ্যবিত্ত, এবং একইভাবে এই আলু কিনতে গিয়ে বাজারে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। একেবারে সুদীপ্ত, এবং সেই সংক্রান্তই কিন্তু একটু বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল মানিকতলা থেকে। দেখব। আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালীন কর্মবিরতির ফলে আলুর দাম বিগত বেশ কয়েকদিনে কিছুটা হলেও বেড়েছে। কারণ মানিকতলা বাজারে যারা বিক্রেতা, আলু বিক্রেতা বিশেষ করে, তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন, এবং স্বাভাবিক কারণেই তাদের সঙ্গে রাজ্যের যে বৈঠক রয়েছে আজ, সেই বৈঠকে সমস্যা সমাধানের আশা রাখছেন তারা জানাচ্ছেন যে তারা যে চড়া দামে কিনছেন সেইভাবেই তাদেরকে বেচতে হচ্ছে। অন্যদিকে যারা ক্রেতা তারাও জানাচ্ছেন যে আলু একমাত্র সবজি যেটা সবসময় তারা তাদের হেসেলে রাখেন এবং সেই আলু খান। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আলুর দাম যেভাবে বেড়েছে তাদের কিন্তু ছ্যাঁকা লাগছে আলু কিনতে গিয়ে। ফলত এই সমস্যার সমাধান হোক চাইছেন ক্রেতারাও। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। কলকাতাতেও আলুর চড়া দাম একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেমন জেলার ছবি, জেলার ঠিক কি ছবি, তার পাশাপাশি কলকাতাতেও ঠিক কিন্তু একই অবস্থা। অবশ্যই আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, এবং সেই যে আলুর দাম বৃদ্ধির কারণেই কিন্তু রীতিমতো নাজেহাল হতে হচ্ছে ক্রেতাদের। পাশাপাশি এই আলুর দাম বৃদ্ধিতে বিক্রেতারা কি বলছেন শোনাবো আপনাদের। আশা করা যাক, দেখা যাক কি হয়। মানে আলুর দাম কমলে তো ভালো, দোকানদারদের সুবিধা, ক্রেতাদের সুবিধা। এমনি বাজারহাটের অবস্থা তো খুব খারাপ, তার মধ্যে দাম বেড়ে গেলে অনেক অসুবিধা হতে হয় ক্রেতাদের। হ্যাঁ, আমাদের চড়া দামেই তো কিনতে হচ্ছে, কোনো উপায় নেই। যেখানে 4-5 বস্তা আলু নিতাম সেখানে 1 বস্তা আলু নিয়ে দোকানদারি চালাচ্ছে। আর যদি দাম কেটে যায় তখন অসুবিধা হয়ে যাবে। তখন তো এখন আলু বেচছি 38 টাকা কেজি, চন্দ্রমুখী বেচছি 45 টাকা কেজি।
দামি আলু কিনতে নাজেহাল মধ্যবিত্ত। একদিকে আপনাদের যেমন শোনালাম যে ক্রেতারা তারা কি বলছেন, অন্যদিকে বিক্রেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এই সমস্যায় যথেষ্টই জর্জরিত। অবশ্যই যে আলুর চড়া দাম, সে কারণেই বিশেষভাবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আলুর দিক থেকে রীতিমতো মুখ ফেরাচ্ছেন এবং অবশ্যই সেই পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে যে এর কি সমাধান সূত্র বেরোয় এর পরবর্তীতে। একদিকে আলুর দাম বৃদ্ধি এবং অন্যদিকে যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো, বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ, বিজেপি তারা বিক্ষোভ শুরু করেছেন বিধানসভার বাইরে, এমনটাই জানা যাচ্ছে। মহিলাদের ওপর অত্যাচারের যে হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভার বাইরে, এমনটাই জানা যাচ্ছে। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা, এবং তাদের কি অভিযোগ যে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সেই মহিলাদের উপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু এবার বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় কিন্তু অধিবেশন চলছে এবং সেই সময়ই কিন্তু বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ চলছে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই যেমনটা খবর জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং মহিলাদের উপর যে অত্যাচারের প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আপনাদের বিধানসভার ছবিটা দেখাবো, যেখানে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা এবং সেখানে তাদের যে অভিযোগ যে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তার প্রতিবাদে এই বিক্ষোভ মূলত 22 জুলাই থেকে শুরু হয়েছে এই বাদল অধিবেশন এই বিধানসভায়, এবং বিধানসভার বাইরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আজকে বিজেপির তরফে ভেতরে বিক্ষোভ দেখানো হয়, তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে শুভেন্দু অধিকারী। দেখো, রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির তরফে আজকে অ্যাডজর্নমেন্ট মোশন আনা হয়েছিল এবং এই প্রতিবাদে আজকে বিজেপির তরফে ভেতরে বিক্ষোভ দেখানো হয়, তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে। দেখতে পাচ্ছেন সেই ছবি, শুভেন্দু অধিকারী রয়েছেন, একাধিক এমএলএরাও রয়েছেন সেখানে, এবং বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব, কি বলছেন তারা? রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি বিধানসভার পক্ষ থেকে। তারপরে বিজেপি বিধায়করা বিধানসভার গেটের সামনে বিক্ষোভ করেন এবং সেখানে তাদের দাবি ছিল যে অবিলম্বে এই মুলতবি প্রস্তাবকে গ্রহণ করতে হবে। তবে অন্যদিকে আরেকটি ঘটনা বিধানসভার অভ্যন্তরে ঘটেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলেন তখন পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চ্যাটার্জির সঙ্গে তার বাগবিতণ্ডা বাঁধে এবং সেখানে পুলিশের, যেহেতু বিধানসভার অভ্যন্তরে হয়েছে এবং তা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তিনি বিধানসভা স্পিকারের দ্বারস্থ হবেন এবং সমস্ত অভিযোগ তিনি জানাবেন। তিনি যেটা অভিযোগ করেছেন যে তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই মুহূর্তে বিজেপির যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে উঠে গেছে এবং বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে অবিলম্বে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তারা জানাবেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা জানিয়েছেন। একদমই ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিধানসভার বাইরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন যে বিজেপি নেতৃত্ব তারা, এবং মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। তারপর হাউস মুলতবি হয়ে যাওয়ার পর বিজেপির তরফে শুভেন্দু অধিকারী। হাসখালি, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআইকে দিতে হয় করতে। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর। কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না। ডিজাস্টার। আজকে সকালে ওই চোপড়াতে সূর্যালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী 2 জনকে খুন করেছে আজকে সকালে, যেখানে
তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন, বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই। আমাদের বলার জায়গা কোথায়? 1 নম্বর, রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে। এবছর 24-এ রাজ্যপালের ভাষণ হয়নি। 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দ্রনা বাউরি, মালতীয়া শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় শিখা চ্যাটার্জি, মাননীয় সুমিতা সিনহা মহোদয়া, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা অভিযোগ করছেন যে রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার চলছে এবং সেই যে অত্যাচার তার প্রতিবাদেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভার বাইরে। কিভাবে দেখছেন তাদের এই অবস্থানকে আপনি? প্রথমত বিরোধী দলনেতার কাছে আমি জানতে চাইবো বিজেপির বিধায়ক সংখ্যা এই মুহূর্তে কতজন তার সাথে আছে। দ্বিতীয়ত আমি তাকে মনে করাতে চাইবো যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতন, নারী পাচার, যৌন নির্যাতন এই সমস্ত ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি হয়। তৃতীয়ত আমি জানতে চাইবো যে মণিপুরে মহিলাদের দর্শন করে নগ্ন করে যখন প্যারেড করানো হয় তখন তিনি কেন চুপ থাকেন বা প্রধানমন্ত্রী চুপ থাকেন? প্রধানমন্ত্রী যখন স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানর দর্শকদের রেহাই করে তখন জেল থেকে বেরোনোর পর বিজেপির নেতারা কেন তাদেরকে মালা দিয়ে বরণ করে? অমিত মালবিয়া কেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি ডক্টরশিপ নিয়ে আইটি সেল চালায়? বা বীজভূষণের মতো বিজেপির নেতারা মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করার পরেও তার ছেলেকে আবার এমপি বানানো হয়? এ বিষয়ে তিনি কি বলবেন একটু যদি তিনি সবার সামনে বলেন খুব ভালো লাগবে। শান্তনুবাবু, শুভেন্দু অধিকারী যেমনটা অভিযোগ করেছেন যে একেবারে চোপড়া থেকে সন্দেশখালী পর্যন্ত তালিবানি কায়দায় মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, সে বিষয়ে কি বলবেন আপনি? আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে, সেই বিক্ষোভ বিজেপির। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নেপালে বিমান দুর্ঘটনার যে খবর আপনাদেরকে দিয়েছিলাম যে যাত্রী সহ বিমান কর্মীরা যারা ছিলেন মোট 19 জন সেই বিমানেই ছিল এবং এই বিমান টেক অফের সময়ে তার কিন্তু আগুন ধরে যায় এবং এই বিমানের দুর্ঘটনা ঘটে এবং 19 জনই তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। একদমই তাই সুদীপ্ত, যেমনটা একেবারে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছে কিন্তু নেপাল পুলিশ। আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে ফের নেপালে বিমান দুর্ঘটনা এবং এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে 19 জনের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে দাবি নেপাল পুলিশের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই যে নেপালের যে দুর্ঘটনা, সেই নেপালের বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর খবর কি উঠে আসছে এবং ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা কি জানা গিয়েছে? এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কি কারণে দুর্ঘটনা তা জানতে পারা যায়নি। তবে যেটা জানানো হচ্ছে, নেপাল পুলিশের পক্ষ থেকে একটি সমাজ মাধ্যমে তারা এখানে লিখেছেন এবং সেখানে জানানো হচ্ছে আজ সকাল 11টা নাগাদ সূর্য যে উড়ান সংস্থা রয়েছে সেই সংস্থার একটি বিমান আজ 19 জন কেবিন ক্রু এবং যাত্রী সহ তারা উড়েছিল এবং তারা যাচ্ছিল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, যেটা কাঠমান্ডু নেপালের রাজধানীতে, সেখান থেকে পোখরার দিকে। পোখরা একটি পর্যটন কেন্দ্র। এই 19 জনকে নিয়ে যখন যাচ্ছিল তখন এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে 15 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। 4 জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে পাইলটও রয়েছেন, তাদেরকে স্বাভাবিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানানো যায়নি। 37 বছর বয়সী যে পাইলট ছিলেন মনীষ সাক্ষ্য, ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে শ্রীরামঙ্গলে তার
এই চিকিৎসার জন্য। এখনো পর্যন্ত এই তথ্যই জানানো হচ্ছে নেপাল এয়ারলাইন্সের পক্ষ থেকে। আমরা সকলেই জানি এই সাম্প্রতিক অতীতে বারংবার এই দেশটি গত 2010 থেকে 2024-এর মধ্যে 12 বার এই প্লেন দুর্ঘটনার চিত্র আমরা দেখেছি নেপালের ক্ষেত্রে, এবং একই সঙ্গে গত 2023-এও বিপুল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, যেখানে বহু মানুষ মারা গিয়েছিলেন এই নেপালেই। এই আরো একবার সেই একই রকম ভাবে আমরা দেখতে পেলাম কাঠমান্ডুতে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে 2019, 2018, সব মিলিয়ে 2023, সব মিলিয়ে প্রায় 100-রও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায় নেপালে। এবং এই মুহূর্তে এখন সেখানকার কি পরিস্থিতি চলছে? উদ্ধার কাজ কি এখনো চলছে সেখানে? উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত যে আগুন নেভানোর বিষয়টি ছিল সেটা চলছে। তবে যেটা নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 15 জনের মৃত্যু হয়েছে এবং 4 জনকে উদ্ধার করা হয়েছে। ফলে এখন আর প্লেনটিতে ওই ব্ল্যাক বক্স উদ্ধার করার কাজ চলবে। যে 19 জন ছিল সেই 19 জনের হিসাব তো পাওয়া গিয়েছে। 19 জনের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে বলে নেপাল পুলিশ ঘোষণা করে দিয়েছে। 4 জনকে উদ্ধার করা হয়েছে সেটাও জানানো হয়েছে। ফলে 19 জনের হিসাব শেষ। এবার ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, যেহেতু তা বিমানের মধ্যে থাকা ব্ল্যাক বক্স থেকেই জানতে পারা যায়, ফলে সেই ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ চলবে। এখন সেই উদ্ধারের কাজই চলছে। বেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর দা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনারা দেখছেন এই মুহূর্তে ঘটনার মুহূর্তের ছবি, যেখানে কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ এবং এই মুহূর্তে যে আগুন ধরে যায় বিমানটিতে এবং ভেঙে যাওয়া বিমানটি মাটিতে পড়ে রয়েছে, সেখানে 15 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 19 জন ছিল সেই বিমানের যাত্রী এবং তার মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে। 4 জনকে উদ্ধার করা গিয়েছে বলে নেপাল পুলিশ সূত্রে খবর। একদমই সুদীপ্ত, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই দুর্ঘটনা, কিভাবে এই দুর্ঘটনা। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই যে ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় কিন্তু সেই দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। এবং জানা গেছে যে বিমানকর্মী সহ এই যে বিমানে 19 জন যাত্রী ছিলেন তাদের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছে নেপাল পুলিশ। এবং এই 2010 থেকে 2024 পর্যন্ত 12টি নেপালে এই 12টি বিমান দুর্ঘটনার খবর উঠে এসেছে এবং তারপরে একই ছবি উঠে এলো, যেখানে বিমান দুর্ঘটনার খবর উঠে আসছে, যেখানে 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। অবশ্যই এই খবরের আপডেট তো আপনাদের প্রতি মুহূর্তে দিতে থাকবো, তবে আজ আরো এখন এই পর্যন্তই। আর অনেক গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।